রঙিন চশমায় যে সৌন্দর্য দেখা যায় তা কতটুকু সত্য? দাবার চাল সময় মতো দিতে না পারলে যেমন রাজাকে রক্ষা করা যায় না, ঠিক তেমনি রাজনীতির মারপ্যাচে আটকে গেলে আর ফিরে আসা যায় না। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ, সঙ্গে আছি সোহাগ বিশ্বাস। এই অনুষ্ঠানে আমরা ঘূর্ণিধরা রাজনীতির নানা জট খুলবার চেষ্টা করব, তবে রাজনীতির কঠিন সমীকরণ মেলাতে যাব না। রাজনীতির মারপ্যাচে এবারের অতিথি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। কথা বলবো তার সাথে, এবং তিনি যেখানে আছেন সেখানেই পৌঁছে যাবে রাজনীতির মারপ্যাচ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচে। কেমন আছেন আপনি? জি, অনেক ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সাথে আপনার সময় দিয়েছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে এবং সেই সংগঠনের আপনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পেয়েছেন, সদস্য সচিব হয়েছেন। আপনাদের পরিকল্পনা কি এই সংগঠন নিয়ে? আসলে অনেক ধন্যবাদ। জাতীয় যুব শক্তি আমাদের এনসিপি যে যুব উইং, এটার আত্মপ্রকাশের মূল লক্ষ্যটা হচ্ছে, আপনারা জানেন যে এনসিপি আসলে রাজনীতিতে এসেছে, কিন্তু আসলে আমাদের যে অগাস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়ে রাজনৈতিক যেই প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য আমাদের এনসিপির যাত্রাটা শুরু হয়। গতানুগতিক যে রাজনৈতিক প্রক্রিয়া বা যে রাজনীতিটা আমরা দেখে এসেছি, তার বাইরের রাজনীতি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা চাই তাদের সমস্যাগুলো সমাধান হোক, তাদের চাকরি, তাদের উদ্যোক্তা হওয়ার তৈরির যে সুযোগ, আমাদের নারীর যে ক্ষমতায়ন, আমাদের যে সাম্য ভ্রাতৃত্বের যে পরিবেশ, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে চাই। না, আপনি বলছেন যে গতানুগতিক ধারার বাইরে বের হতে চান, সেক্ষেত্রে আসলে কি সম্ভব? বাংলাদেশে তো এর আগে আমরা যে অবস্থা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের যে মূল দল থাকে, সেই মূল দলের লেজুর ভিত্তিক সংগঠনগুলোই থাকে। আমরা এর আগে ছাত্র সংগঠনগুলো দেখেছি, যুব সংগঠনগুলো দেখেছি, বা অন্যান্য যে সংগঠনগুলো, সেই সংগঠনের প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে না। কিন্তু সেক্ষেত্রে কি আসলে আপনারা এনসিপির প্রভাব মুক্ত হয়ে কতটুকু কাজ করতে পারবেন? প্রথমত হচ্ছে যে বিগত স্বাধীনতা পরবর্তী যে রাজনৈতিক প্রক্রিয়াটা ছিল, সেটা কিন্তু আসলে মানুষ অগাস্টের 5 তারিখে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, সেটা কিন্তু তৈরি হয়েছে, এবং সেই জায়গাটার যে গ্যাপটা, সেটা কিন্তু আমরা শিখছি। আমরা জানি যে এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, এবং সেখানেই কিন্তু এনসিপির মতো একটা দল আত্মপ্রকাশ করেছে। এবং সেখান থেকে এনসিপি মনে করে যে তরুণদের বা যুবদের যে কাজটা তারা যুবশক্তির মাধ্যমে করবে। অবশ্যই সমন্বয় করে কাজ করব, কিন্তু প্রভাব নিয়ে আমরা কাজ করব না। সেক্ষেত্রে সেই স্বকীয় স্বাধীনতাও তারা কিন্তু আমাদেরকে দিবে, এবং সেটা আমরা পেয়েছি। কিন্তু আপনারা দেখেছেন ওই দিন প্রোগ্রামটা কিন্তু আমরা নিজস্ব সক্ষমতা, নিজেদের জায়গা থেকে করেছি, এবং সেখানে এনসিপির সাথে আমাদেরকে সমন্বয় বরাবরই থাকবে, এবং এটা নিয়ে আমরা একসাথে করে কাজ করব। ঢাকায় এত জায়গা, বিভিন্ন জায়গায় এত প্রোগ্রাম, কিন্তু আপনারা আওয়ামী লীগ অফিসের সামনে গুলিস্তানের এই জায়গাটাই কেন সমাবেশের জন্য বা আত্মপ্রকাশের জন্য বেছে নিলেন? আচ্ছা, প্রথমত আমি আপনাকে বলে দিই, আওয়ামী লীগ নামে কোনো শব্দ বাংলাদেশে এখন নাই। সো আওয়ামী লীগের অফিস বলতে কিছু নাই। বাট আপনারা যে জায়গাটা বলতে পারেন, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, সেখানে আমরা প্রোগ্রামটা করেছি। এবং আমরা এটা শুধু ওই দিনের প্রোগ্রাম না, এর আগে আমরা প্রোগ্রাম করেছি 0 পয়েন্টের ওখানে। আপনারা জানেন যে 0 পয়েন্ট ওই এরিয়াটা, পল্টন, শাহবাগ, আমাদের গুলিস্তান, এগুলো হচ্ছে আন্দোলনের কেন্দ্রবিন্দু। এবং আমরা ইউথ ফোর্স, যুবশক্তি নামে আমরা আত্মপ্রকাশ করছি। সো আমাদের সর্বোচ্চ সক্ষমতা এবং সে যে আমাদের যে যুবদের যে পাওয়ারটা, এটা আমাদের মনে হয়েছে ওই জায়গা থেকে আসা হচ্ছে। এবং এটা আপনার মনে হয় যে আপনারা বলতে পারেন এটা ফ্যাসিবাদী একজনের অফিস ছিল, অনেক কিছু, বাট আমার কাছে মনে হয় শব্দই এখন বাংলাদেশে নাই। এটা বাংলাদেশের জায়গা, বাংলাদেশের মানুষ যে যেখানে ইচ্ছা সেখানেই প্রোগ্রাম করতে পারে, এটা তাদের একটা স্বাধীনতা রয়েছে। তো ফ্যাসিবাদের জায়গা বা ফ্যাসিবাদের একটা অফিস আছে ওখানে, সেখানে আপনারা আপনাদের সাইনবোর্ড তো নাই, মানে এখানে তো এটা ছিল, এটা তো জনগণ 5ই আগস্ট এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখনো তো ওখানে একটা স্ট্রাকচার দাঁড়াই আছে, একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে, সেখানে তাহলে আপনারা কেন সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন? আচ্ছা, এখানে আমাদের কোনো সাইনবোর্ড ঝুলানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অফিস এরকম কেন? ওখানে আমাদের কোনো ব্যানার কিন্তু ঝুলানো হয়নি। ওখানে আমাদের জুলাই আহত যোদ্ধারা একটা ব্যানার ঝুলিয়েছে তাদের জায়গা থেকে, কিন্তু আমাদের এনসিপি বা আমাদের বৈষম্য বিরোধী, এটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? আসলে এটা তাদের বিষয়, তাদের জায়গা থেকে তারা মনে করছে। কারণ জুলাই যোদ্ধা যারা, তারা কিন্তু আসলে তাদের উপর যেভাবে নির্বিচার করা হয়েছে, যেভাবে গুলি চালানো হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ তারা
তাদের যে অবস্থান তারা সবসময় প্রকাশ করবে এবং সেই জায়গা থেকে তারা করেছে এবং এটাকে আপনাকে ওভাবেই দেখতে হবে যে এটা তাদের জায়গা থেকে তারা রাইট। দেশের বেশিরভাগ মানুষই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যুবকরাও কিন্তু আসলে তাই, যে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের, হয়তোবা যুব সংগঠনে, কেউ ছাত্র সংগঠনের সাথে ইতিমধ্যে যুক্ত আছে। কেন আসলে আপনাদের এই যুব শক্তিতে যুবকরা ধাবিত হবে, আসবে? আপনারা নতুনত্ব কি দিতে পারবেন তাদের জন্য? আসলে প্রথমত আমি আপনাকে একটু কারেক্ট করতে চাই, দেখেন আমিও একজন তরুণ, আমি যুবক, কিন্তু আমি কোনোদিন রাজনীতি করিনি। না, বেশিরভাগ বেশিরভাগই না। বাংলাদেশে কতজন তরুণকে আমরা রাজনীতি করতে, বাংলাদেশের জনসংখ্যার 40% হচ্ছে যুব। কতজনকে আপনি রাজনীতিতে দেখেন? কারণ আমাদের রাজনৈতিক পরিবেশ বিগত 16 বছরের আগে থেকেও যদি চিন্তা করি, তরুণরা রাজনীতি বিমুখ ছিল, কিন্তু আজকে আমার মতো একজন মানুষ, আমার মতো না, হাজারো তরুণ তার রাজনীতির স্বপ্ন দেখছে। কেন স্বপ্ন দেখছে? বিকজ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং তাদের যে প্রক্রিয়া এবং আমরা যে ফ্যাসিবাদী চক্রকে সরিয়েছি, এইটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু আমাদের সেই অবস্থানটা তৈরি করেছে এবং মানুষ আগ্রহ ভরে তার রাজনীতিতে আসতে চাচ্ছে এবং সেই রাজনীতি প্রক্রিয়াতে কেউ হচ্ছে মূল দল এনসিপিতে করতে পারে, কেউ যুব রাজনীতি করতে পারে। এবং আমরা যেটা বলতে চাই যে আমাদের যুব রাজনীতি হবে অবশ্যই যুবদেরকে নিয়ে, এবং এর বাইরেও সাম্যের রাজনীতি দরকার। আমাদের সব ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতিভেদ নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে আসতে হবে এবং যুবরা কিন্তু সেটা করে দেখিয়েছে এবং সেই যুব ফোর্সটাকে আমরা একত্রিত করতে চাই আমাদের যুব শক্তির মাধ্যমে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় যে যুবলীগের নেতাকর্মীরা এই যুব সংগঠনে যোগ দিবে? আচ্ছা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের এনসিপিতে যোগ দিচ্ছে, এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গণমাধ্যমে যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু এনসিপির কাছে যখন আসে, আপনি খেয়াল করে দেখবেন এনসিপি এটাকে ইনভেস্টিগেট করে, তাদের একটা শৃঙ্খলা কমিটি আছে এবং এনসিপি একটা জায়গায় পরিষ্কার, তারা ফ্যাসিবাদী সুবিধাভোগী কাউকে এনসিপিতে নিয়ে আসবে না। এবং এইখানে আরেকটা জিনিস দেখেন, আমরা তো অন্য দলগুলোর মধ্যে স্টেটমেন্ট দিচ্ছি না যে হ্যাঁ ভালো ফ্যাসিবাদী যারা ছিল, যারা ভালো আওয়ামী রাজনীতি করে তাদেরকে নিয়ে আসবো। ফ্যাসিবাদী সুবিধাভোগী কাউকেই বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না এবং তাদেরকে বাদ দিয়ে আমাদের রাজনীতির কথা চিন্তা করতে হবে। সেখানে যুব রাজনীতিতে কোনো প্রশ্নই আসে না এবং সেখানে আমরা যেখানে আমরা বলতে চাই যে আমরা যেই কেন্দ্রীয় কমিটিতে আত্মপ্রকাশ করেছি, এখানে আমরা যে জিনিসটা করেছি, আমরা একটা যাচাই বাছাই প্রক্রিয়া ছিল, একটা উপকমিটি ছিল যেখানে তারা প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছে, তার প্রোফাইল ভেরিফিকেশন করেছে, তারপরে অ্যানালাইসিস করার মাধ্যমে ওইখান থেকে কিন্তু আমরা নিয়েছি। সো এই জিনিসটা আমরা আমাদের যুব রাজনীতিতে এস্টাবলিশ করতে চাই। অবশ্যই যে যোগ্য মানুষ, যোগ্য ব্যক্তি এবং সে তার ব্যাকগ্রাউন্ড সব কিছু অ্যানালাইসিস করেই তারা যুব শক্তিতে আসতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কি আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছে? এরকমটা কি আসলে মানুষ মনে করছে যে একটা দূরত্ব তৈরি হয়েছে? এইটা আমার মনে হয় যে আপনারা যেভাবে করে দেখছেন বিষয়টা একদমই মানুষের পারসেপশন, কিন্তু আপনি দেখেন নাহিদ ইসলাম, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, সেখান থেকে উনি এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। দূরত্বটা কোথায়? বরং যেটাকে সুযোগ, অপরচুনিটি তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সব ধরনের মানুষ এসেছিল, সেখানে তারা একত্রিত হয়ে একটা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের পরে অনেকেই হয়তো তার ঘরে ফিরে গিয়েছে, তার জায়গা থেকে অনেকেই তার কর্মস্থল, পড়ালেখা শেষে কাজ করতে, এবং আপনারা যেটা বলছেন এটা মানুষের একটা পারসেপশন বলে ছাড়া আর কিছু না। এনসিপির অনেক ছাত্রদের বিরুদ্ধে সচিবালয়ে নিয়োগ সহ বিভিন্ন বাণিজ্যের অভিযোগ আসছে এবং বিভিন্ন পত্রপত্রিকা, ফেসবুক খুলেই দেখা যায় যে সচিবালয়ে এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারাক্ষণ সচিবালয়ে থাকে। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে প্রথমত হচ্ছে দেখেন, মানে সচিবালয়ে যারা যাচ্ছে সেই বিষয়টা আপনারা যেভাবে করে দেখেন, আমাদের জায়গায় একটা বড় বিষয় হচ্ছে যে সচিবালয়ে তো সব দলের লোকজনই যাচ্ছে এবং তাদেরটা তো কেউ ভাইরাল করতেছে না। এখন আমি যদি কোনো কারণে, আমার সচিবালয় কিন্তু শুধুমাত্র তদবিরের জন্য মানুষ যায় না, আপনি জানেন অনেক সমন্বয় মিটিং হয়, অনেক ধরনের সাধারণ সভা হয় এবং অনেক ধরনের ডিসকাশনে তাদেরকে ইনভাইট করা হয় এবং তারা অনেকেই যারা বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল বা বিভিন্ন সময় কাজ করছে, তাদের ওই জায়গা থেকে তাদেরকে যদি আমন্ত্রণ জানানো হয়, তারা যদি যায়, এটা কোনোভাবেই কিন্তু নেগেটিভভাবে দেখার সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এনসিপির যদি কোনো নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের এরকম প্রমাণ পাওয়া যায়, এনসিপি তার জায়গা থেকে কিন্তু অ্যাকশনগুলো নিচ্ছে। অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসাবে যারা পরিচিত ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, তারা নানাভাবে বিতর্কিত হয়ে উঠছে। কেন আসলে সময়ের পরিবর্তনে অভ্যুত্থান 8 মাসও হলো না, এখনই কেন আসলে এই বিতর্কগুলো তৈরি হচ্ছে? অভিযোগের বিষয়টা বরাবরই পরিষ্কার। অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, সেটার ক্ষেত্রে তাদের জায়গা থেকে তারা কিন্তু সবসময় পরিষ্কারভাবে তারা তাদের জায়গা অবস্থান ক্লিয়ার করেছে
আরেকটা হচ্ছে দেখেন, আপনি 16 বছরের একটা ফ্যাসিবাদী চক্রকে উপরে ফেলেছেন, যারা 28 লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতি করে পাচার করেছে টাকা বাংলাদেশ থেকে। এই মানুষগুলো তাদের টাকাগুলো এখন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে, কারণ তারা বাংলাদেশে এখন ঢুকতে পারছে না। তারা তাদের বিভিন্ন চক্রকে তারা এই যারা আন্দোলনটাকে একত্রিত করে, বাংলাদেশের মানুষকে একত্রিত করে, তাদের পিছনে তারা এটা খরচ করছে, তাদের পেছনে তারা এদেরকে কিছু মানুষকে তারা অ্যাসাইন করেছে, তারা ইনভেস্ট করছে, তাদের তাদের অ্যাক্সেস পয়েন্ট তৈরি হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এটা ভালো মতোই বোঝে যে কারা এর পেছনে কিভাবে করে কাজ করছে, এবং সেখানে আমার মনে হয় যে এই বিতর্কর জায়গাটা তৈরি করে তারা তাদের অবস্থান বোঝাতে, তাদের পজিটিভ জায়গাটা তৈরি করতে চায়। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখানে কোনোদিনই কম্প্রোমাইজ করবে না, সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। গত কিছুদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো রয়েছে, যারা একত্রে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যাদের সম্মিলিত আন্দোলনের ফলে এই ফ্যাসিবাদী যে সরকার সেটির পতন হয়েছে, 5 আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু তাদের মধ্যেই দেখা যাচ্ছে মতানৈক্য তৈরি হয়েছে, একে অন্যের বিষাদগার করছে। অভ্যুত্থানের 8 মাস পেরোতে না পেরোতেই এই মতানৈক্যগুলো কেন হচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয়? প্রথমত হচ্ছে, একটা পরিবার যখন একসাথে থাকে তাদের মধ্যে অনেক ধরনের মতবিরোধ থাকতে পারে। এটা একটা আপনাকে পরিবার, দেশ একটা পরিবার হিসাবে বা একটা জাতি হিসাবে চিন্তা করতে হবে। এখানে সব ধরনের মতামতকে আপনার সম্মান দিতে হবে। এর পরবর্তীতে যেটা আপনি বলেন ফ্যাসিবাদ বিরোধী যারা ঐক্য, আমার মনে হয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা যখন আসছে, বাংলাদেশে কোনো মানুষ কিন্তু দ্বিমত নাই, সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। তার প্রমাণটার মাধ্যমেই কিন্তু গত কিছুদিন আগে আমরা শাহবাগে আন্দোলন দেখেছি। আমরা ফ্যাসিবাদী সেই আওয়ামী লীগকে নিষিদ্ধর প্রক্রিয়া এবং তাদের নিষিদ্ধ করা হয়েছে। তো আমার কাছে মনে হয় এটা একটা জায়গা যেখানে আপনাদেরকে বুঝতে হবে যে দেশের ঐক্যে কেউ কখনো দ্বিমত নাই। আপনার সাথে আমার কোনো ধরনের মতের মিল নাও হতে পারে, তার মানে যে ফ্যাসিবাদীর এখানে আমার ফাটল বিষয়টা কিন্তু তা না। এখানে আমাদের নিজস্ব জায়গা থাকতে পারে, সেটাকে আপনার অ্যাক্সেস দিতে হবে, কিন্তু তার উপরে চিন্তা করতে হবে দেশের ঐক্য সবাই এক, এবং সেটা কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। তো সেটা আমার মনে হয় সেই পজিটিভ জায়গাটা আমরা কীভাবে চিন্তা করতে পারি, সেটা আপনাদের প্রতি আহ্বান থাকবে সেটা সেভাবে দেখার জন্য। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি, কিন্তু এখনও প্রশাসনের মধ্যে প্রচুর আওয়ামী মনা যারা ছিল বা ওই সময় সুবিধাভোগী যারা ছিল, তারা এখনও সেই সব জায়গায় রয়েছে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে হয় যারা এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারাই আবার তাদেরকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। কেন আসলে এইগুলো কেন হচ্ছে? প্রথমত হচ্ছে, দেখেন বাংলাদেশে গত 53-54 বছরে ভাগ বাটোয়ারা রাজনীতি হয়েছে। কিছু দল তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে রাজনীতিটা মেনটেন করেছে, এবং যদি সেটা না হতো তাহলে 16 বছর একটা ফ্যাসিবাদী চক্র কিন্তু কোনোভাবে টিকে থাকতে পারতো না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আজকে যারা এই কাজগুলো করছে তারা বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, এবং এইটা জাতীয় ঐক্যে আমরা বরাবরই চেষ্টা করেছি, এবং আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কোনোদিন কম্প্রোমাইজ করতে চাই না, এবং আমরা ক্লিয়ারলি বলতে চাই যারা ফ্যাসিবাদীর দোসর ছিল এবং যারা ফ্যাসিবাদীর সুবিধাভোগী ছিল তাদেরকে বিচারের আওতায়, এবং তাদেরকে, এবং এটার জন্য দেখেন আমাদের হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় একই কথা বলছে, এবং আমরা সেটার ক্ষেত্রে একই কথা বলছি। কিন্তু কোনো রাজনৈতিক দলকে এই ব্যাপারে কথা বলতে দেখবেন না কেন? কারণ ওই যে তারা 54 বছরের ভাগবাটোয়ারা রাজনীতি করছে। আমরা এই রাজনীতিটা পরিবর্তন করতে চাই, আমরা যুবশক্তি, আমরা এনসিপি এই রাজনীতি পরিবর্তন করতে চাই, কারণ এটা দিয়ে বাংলাদেশ চলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ এগুলোর উপর আর আস্থা রাখতে পারছে না। জুলাই ঘোষণাপত্র আপনার পিছনে এক দফার একটা আছে, এবং এই যে দৃশ্যটা, এটা কিন্তু আসলে এই অভ্যুত্থানের একটা অন্যতম একটা দৃশ্য। এখন পর্যন্ত জুলাই সনদ তৈরি করা যায়নি কেন আসলে? এইখানে আসলে আমার এই যে আপনি যেটা বললেন যে আসলে এইখানে যেই চক্রগুলো কাজ করে তারা চায় না এটাকে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিতে, কিন্তু সেক্ষেত্রে আমরাই কিন্তু বরাবরই একই কথা বলে আসছি। এবং দেখেন লাস্ট আমাদের আন্দোলনের কারণে কিন্তু সরকার 30 দিনের একটা সময়সীমা তারা নির্ধারণ করেছে, এবং আমরা কিন্তু এটা খুব ক্লোজলি অবজার্ভ করছি, এবং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তাদেরকে আজকে 7 দিন চলে গিয়েছে, 23 দিন আর তো বাকি আছে। আমি আপনার মাধ্যমে সরকারকে বলতে চাই, আগামী 23 দিনের পরে তারা যদি এই ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট ক্লিয়ার না করে, ঘোষণাপত্র না আসে, আমার মনে হয় সেক্ষেত্রে সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে কেউ না কেউ মাঠে থাকছে, সারাক্ষণ দাবি দাবি দাবি। আসলে কেন এটা হচ্ছে, কেন আসলে কি অবস্থা? এটার বড় একটা জায়গা হচ্ছে যে গত 16 বছরে
আপনার বাংলাদেশের মানুষ তার দাবির কথা বলতে পারেনি, আমাদের তো বরঞ্চ মুখটা চেপে ধরে রাখা হয়েছে। আমরা অনেক সিম্বলিক ফটো এখন দেখি, এবং পুলিশ থেকে শুরু করে মানুষ রাস্তায় নামতে পারে না। এখন সেই জায়গা থেকে অনেকের প্রত্যাশার জায়গা, এবং আপনি জানেন আমাদের মানে এই সরকার এখন পর্যন্ত মানে হাজার খানেকের ওপর দাবি দেওয়া এরকম ধরনের যে আন্দোলন, সেগুলোকে তারা ফেস করেছে। তারা শক্ত হাতে তাদের জায়গা থেকে তারা আলোচনা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তগুলো নিয়েছে। আমার কাছে মনে হয় যে এটা একটা জায়গা যে মানুষের তৈরি হয়েছে, ফ্রিডমটা তাদের পাওয়া গিয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তারা যতটুকু চেষ্টা করছে সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করছে আমাদের সরকারের জায়গা থেকে, আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা আমার মনে হয় যে স্বাধীনতার জায়গা আর কি, তো সেটা আমি ওভাবে করেই দেখি সবসময়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজনীতির মার কাছে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।